তুমি কি জানো কলকাতার ইতিহাসে এমন একটা স্থাপনা আছে যেটাকে বাদ দিলে পুরো শহরের গল্পটা অসম্পূর্ণ থেকে যায়? হাওড়া ব্রিজ। আজও প্রতিদিন প্রায় 1.5 লক্ষ মানুষ আর হাজার হাজার গাড়ি এই ব্রিজের উপর দিয়ে চলে যায়। অথচ অবাক করার মতো ব্যাপার হলো এই বিশাল লোহার দানবটাকে ধরে রেখেছে মাত্র দুটো পিলার। কোনো নাট বল্টু নয়, কোনো স্ক্রু নয়, শুধু স্টিলের জোরে তৈরি। তবুও আজ প্রায় 80 বছর পেরিয়ে গেছে, ব্রিজটা দাঁড়িয়ে আছে হুবহু আগের জায়গায়। কাঁপে না, হেলে না, শুধু গর্বের মতো ঝলমল করে থাকে। কিন্তু প্রশ্নটা হলো, এই ব্রিজ তৈরি হলো কিভাবে? এই ব্রিজ তৈরির পেছনে কি এমন গল্প লুকিয়ে আছে যে আমরা আজও জানি না? আজকে বলবো সেই গল্পেরই কথা। 18 শতকের মাঝামাঝি যখন ব্রিটিশরা প্রায় গোটা ভারত দখল করে ফেলেছে, কলকাতা তখন তাদের রাজধানী আর বাণিজ্যের প্রধান কেন্দ্র। তাই বাণিজ্য সহজ করার জন্য ইংরেজরা প্রথমে রেল লাইন বসালো। 1854 সালে তৈরি হলো হাওড়া রেল স্টেশন। কিন্তু সমস্যা রইলো একটাই, হুগলি নদী। নদীর ওপারে হাওড়া, এপারে কলকাতা, আর ইংরেজদের কারখানা সব ছিল নদীর ওপারে। তখন প্রতিদিন জাহাজে করে মালামাল এপার ওপার করা হতো। কিন্তু বন্যা বা বর্ষা এলে নদী ফুলে যেত আর সপ্তাহের পর সপ্তাহ ব্যবসা বন্ধ রাখতে হতো। ব্রিটিশ সরকার বুঝলো এর একটা স্থায়ী সমাধান দরকার। তাই ঠিক করা হলো হুগলি নদীর উপরে একটা ব্রিজ বানাতে হবে। 1855 সালে গঠিত হলো প্রথম কমিটি। কিন্তু তখন কোনো প্ল্যানই চূড়ান্ত করা গেল না। বহু বছর কেটে গেল শুধু আলোচনার মধ্যেই। 1871 সালে অবশেষে পাশ হলো হাওড়া ব্রিজ অ্যাক্ট। কাজ দেওয়া হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইঞ্জিনিয়ার ব্র্যাডফোর্ড লেসলিকে। তিনি বানালেন এক অনন্য ধারণা, পন্টুন ব্রিজ, মানে নদীর উপরে ভাসমান লোহার পিপে দিয়ে তৈরি সেতু। প্রয়োজনে খুলে ফেলা যায় যাতে বড় জাহাজ পারাপার হতে পারে। 1874 সালে এই ব্রিজ তৈরি শেষ হলো। কিন্তু এই ব্রিজ ছিল একদমই অস্থায়ী। ভার সহ্য করতে পারতো না, ভাটায় বসে যেত, জোয়ারে ফুলে ফেপে উঠতো। ইংরেজরা প্রথমে ভেবেছিল এই ব্রিজ কিছুদিন হয়তো চলবে, কিন্তু তাই চললো বছরের পর বছর ধরে। 20 শতকের শুরুতে কলকাতা হয়ে উঠলো ভারতের অর্থনৈতিক কেন্দ্র। জনসংখ্যা বাড়লো, ব্যবসা বাড়লো। পন্টুন ব্রিজে ভিড় বাড়তে বাড়তে অসহনীয় হয়ে উঠলো। গাড়ি আটকে থাকতো ঘন্টার পর ঘন্টা। 1905 সালে সরকারের রিপোর্ট জানানো হলো যে ব্রিজের অবস্থা একদম খুব ভয়াবহ, যে কোনো সময় ধসে পড়তে পারে। তাই তৈরি হলো নতুন ব্রিজের পরিকল্পনা। কিন্তু ভাগ্য খারাপ, 1905 সালে বঙ্গভঙ্গ, 1911 সালে রাজধানী বদল, তারপরে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। সব মিলিয়ে পরিকল্পনা একদম বন্ধ, কাজ আর শুরু হলো না। যুদ্ধ শেষ হওয়ার পর 1921 সালে দায়িত্ব দেওয়া হলো বাঙালি ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী আর.এন. মুখার্জিকে, যিনি আগেই ভিক্টোরিয়া মেমোরিয়াল আর বেলুর মঠ তৈরি করে নাম করেছিলেন। তিনি প্রস্তাব দিলেন এই নতুন ব্রিজ তৈরি হবে ক্যান্টিলিভার পদ্ধতিতে, মানে দুই দিক থেকে ঝুলে থাকা স্ট্রাকচার যা মাঝখানে একত্রে ভার ধরে রাখে। ইংরেজ সরকার তার পরামর্শ মেনে কাজ শুরু করলো 1936 সালে। নির্মাণের দায়িত্ব পেল ব্রিটিশ কোম্পানি ক্লিভল্যান্ড ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর হাওড়া কোম্পানি ব্রিজ অ্যান্ড যেসব পেল ফ্যাব্রিকেশন ও ইরেকশনের কাজ। 4 বছর ধরে দিনরাত পরিশ্রম চললো। প্রায় 26,500 টন স্টিল লাগলো, যার মধ্যে টাটা স্টিলই দিল 23,500 টন। কারণ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ব্রিটেন থেকে কিছুই আসছিল না। অবশেষে 1942 সালে ব্রিজ সম্পূর্ণ হলো। খরচ পড়লো প্রায় 2.5 কোটি টাকা। এই 2.5 কোটি টাকা এখন শুনলে ছোট লাগলো, তখনকার সময় ছিল এক বিরাট অর্থ। ওই সময়ে হাওড়া ব্রিজ ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। এই ব্রিজের গঠনই এমন যে তাকে অনন্য করে তুলেছিল। পুরো ব্রিজ জোড়া হয়েছে শুধু ধাতব ক্ল্যাম্প আর ওয়েল্ডিং দিয়ে। একটাও নাট বোল্ট নেই। পুরো স্ট্রাকচার নদীর দুই তীরে দাঁড়িয়ে আছে মাত্র দুটো পিলারের উপরে। নদীর মধ্যে একটিও নয়, কারণ ইংরেজদের শিপ তখনও হুগলি নদী দিয়ে চলাচল করত। তারা চেয়েছিল যেন তাদের কোনো জাহাজই পিলারে ধাক্কা না খায়। তাই এমন ইঞ্জিনিয়ারিং তৈরি হলো যা বিশ্বজুড়ে আজও বিস্ময়কর। কিন্তু এই ব্রিজের কোনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি তখন, কারণ 1942 সাল, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। জাপানি বিমান কলকাতার আকাশে ঘুরে বেড়াচ্ছে। ইংরেজরা ভয় পেল। তারা ভাবলো কোথাও না কোথাও এই ব্রিজ টার্গেট হতে পারে। তাই তারা ব্রিজ খুলে ফেললো একদম নিঃশব্দে। 20 ডিসেম্বর রাতেই আশঙ্কা সত্যি হলো। জাপানি বোমারু বিমান আক্রমণ চালালো কলকাতার উপর। হাওড়া ব্রিজের আশেপাশে বোমা পড়লো, কিন্তু ভাগ্য ভালো, ব্রিজ বেঁচে গেল। শহর কেঁপে উঠলো, কিন্তু ব্রিজ অটল রইল। 1947 সালে ভারত স্বাধীন হলো। হাওড়া ব্রিজ এলো ভারত সরকারের হাতে। তখন থেকে আজ পর্যন্ত এই ব্রিজ হাওড়া আর কলকাতার প্রাণ রেখা।
এক সময় তো এখানে ট্রামও চলতো, কিন্তু গাড়ির চাপ বেড়ে যাওয়ায় 1993 সালে তা বন্ধ করতে হয়। 1965 সালে ব্রিজের নাম রাখা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নামে, রবীন্দ্র সেতু। কিন্তু মানুষের মুখে আজও সেই পুরনো নামই বেঁচে আছে, হাওড়া ব্রিজ। বর্তমানে এই ব্রিজ নিয়ে সমস্যা একটাই, যে ব্রিজ একসময় জাপানের বোমাও সহ্য করেছে সেটাকেই দুর্বল করে দিচ্ছে আজ একদল মানুষ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ব্রিজ পার হয়, কেউ পানের পিক ফেলে বা কেউ গুটকা। এই গুটকা বা পানের পিকের যে রাসায়নিক উপাদান স্টিলের শরীরে ছিদ্র করে জং ধরায়। 2011 সালের পরিদর্শনে জানা গেল অনেক জায়গায় স্টিলের পুরুত্ব অর্ধেক হয়ে গেছে, কিছু জায়গায় 6 মিলিমিটারের থেকে নেমে এসেছে 3 মিলিমিটারে। এটা শুধু আমাদের অভ্যাস নয়, এটা হচ্ছে পুরোপুরি দায়িত্বহীনতা। পাখিদের বিষ্ঠা, আবর্জনা, দূষণ সব মিলিয়ে ব্রিজের গায়ে ক্ষত বেড়েই চলেছে। তবুও কলকাতা পোর্ট ট্রাস্ট এখনো নিয়মিত মেরামত, রং আর পরিষ্কার করার কাজ চালাচ্ছে। কারণ এই ব্রিজ শুধু লোহা নয়, এটা শহরের আত্মা। আজ প্রায় 80 বছর পরেও হাওড়া ব্রিজ দাঁড়িয়ে আছে অটল। প্রতিদিন হাজারো যাত্রী, গাড়ি, বাস, ট্রেন এই ব্রিজ পার হয়ে কলকাতাকে শ্বাস নিতে দেয়। তাই হয়তো প্রশ্নটা আমাদের কাছে চিরতরে থেকে যায়, আর কতদিন টিকে থাকবে এই ইস্পাতের দানব? উত্তরটা খুবই সহজ, যতদিন কলকাতার হৃদস্পন্দন থাকবে ততদিন বেঁচে থাকবে আমাদের হাওড়া ব্রিজ, আমাদের শহরের অহংকার, আমাদের ইতিহাসের প্রতীক।